স্যার আবার কতদিন পর জলপাইগুড়িতে এলেন? আমি এসেছিলাম ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে। আচ্ছা, এটা জুন। জুন। আছেন তো কিছুদিন এখানে না, মোটামুটি? কাল চলে যাব। কাল চলে যাচ্ছে। আচ্ছা, আপনি এসছেন কবে তাহলে? আমি গতকালকে এসেছিলাম। আচ্ছা, তো আমি মূলত কলকাতায় এসেছি। কলকাতায় উত্তর কলকাতা বইমেলাতে এক তো আমার একটা আলোচনা সভায় আমন্ত্রণ ছিল, পাশাপাশি আমার যে রাজীব গান্ধীর উপরে বইটা তার ইংরেজি সংস্করণটা প্রকাশ করা হলো। ইংরেজি সংস্করণটা আপনি করেছেন? না না, আমি ইংরেজি অনুবাদটা আজকাল তো এআই দিয়ে হয়ে যায়। আচ্ছা, আমি এডিট করেছি এআই দিয়ে করে, আচ্ছা। কাউকে কষ্ট দিইনি। ওটা ওখানে প্রকাশিত হয়ে গেছে? হ্যাঁ, ফর্মাল রিলিজ হয়ে গেছে। কমার্শিয়াল পাবলিকেশনটা একটু দেরি হচ্ছে আর কি। এই বইটার সম্বন্ধে একটু জিজ্ঞাসা করি, এই রাজীব গান্ধীর উপরে বইটাতে মূলত কি কোন বিষয়টা আলোকপাত করা হয়েছে? না, বাংলা ভার্সন যেটা আছে, বাংলা সংস্করণ যেটা আছে, তাতে মূলত রাজীবজির বিভিন্ন দিক, তার লিডার অফ দি কংগ্রেস, তার জীবনের শুরু থেকে? হ্যাঁ হ্যাঁ, একদম শৈশব থেকে, তার স্কুলিং, তার কলেজ এডুকেশন, তারপরে তার এই পরিস্থিতির ভেতর দিয়ে রাজনীতিতে আসা, রাজনীতিতে আসবার পরে তাদের সমস্ত পদক্ষেপগুলো, আচ্ছা, অ্যাজ লিডার অফ দি কংগ্রেস, দেয়ার আফটার অ্যাজ লিডার অফ দি নেশন, বিং দি প্রাইম মিনিস্টার, ওই সবগুলো। এবং তিনি এমন একটা সময় এসেছিলেন যখন ঠান্ডা যুদ্ধের যুগ, দুটো সুপার পাওয়ারের মধ্যে অস্ত্রের ঝঞ্ঝনানি চলছে, আণবিক যুদ্ধ একটা, যে কোনো সময়, আমার মনে আছে একজন গ্রিক ডিপ্লোম্যাট এসেছিলেন ওই সময় 80 দশকে আমাদের অফিসে। তো বলছিলেন যে we do not know if there would be a third world war, আচ্ছা, but if that happens, we do not know if mankind will remain alive to tell the history, or history will remain alive to tell about the mankind, or history and mankind will perish together. এরকম একটা, এটা 80 দশকের কথা বলছেন আপনি? মধ্য 80 দশকে। তো এরকম একটা সময় রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন জোট নিরপেক্ষ আন্দোলন একটা অদ্ভুত উচ্চতায় চলে গিয়েছে। 1983-তে ন্যাম সামিট, জোট নিরপেক্ষ আন্দোলনের সময়কালটা তো আমরা ইতিহাসে অনেক আগেই পেয়েছিলাম, যেটা জওহরলাল নেহরু শুরু করেছিলেন। জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তিপ্রস্তর 1950 সালে শিলং সামিটে, হ্যাঁ, ফর্মালাইজেশন 1955 সালে বান্দুং সামিটে, বান্দুং সামিটে, হ্যাঁ, তারপরে তার ম্যানিফেস্টেশন 1961 সালে বেলগ্রেডে। হ্যাঁ, কিন্তু 1983 সালে যখন ইন্দিরাজি প্রধানমন্ত্রী ভারতবর্ষের এবং ন্যামের চেয়ারপারসন, সেই সময় ন্যাম খুব কতগুলো মূল্যবান স্লোগান নিয়ে পৃথিবীকে খানিকটা আলোড়িত করেছিল। যেমন নন অ্যালাইন মুভমেন্টটা শর্টে ন্যাম, যেমন কানকুন সামিট, নর্থ সাউথ ডায়ালগ, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, অনেকগুলো মৌলিক কথা সেই সময় ন্যামের মঞ্চ থেকে উচ্চারিত হয়েছিল। আর প্যালেস্টাইনের যুদ্ধে তার পাশে দাঁড়ানো, নামিবিয়ার মুক্তিযুদ্ধে তাকে সমর্থন জানানো, আফ্রিকার, সাউথ আফ্রিকার, এই অ্যালায়েন্সটা কি সত্যি সত্যি গঠিত হয়েছিল পুরোপুরি? হ্যাঁ, এই যে অ্যালায়েন্সটা, এই যে জোট নিরপেক্ষ নীতিতে জোট নিরপেক্ষ যে গ্রুপটা, ওটা তৈরি হয়েছিল? হ্যাঁ, এখনো আছে, ডলমেন্ট আছে। আচ্ছা, শুরু হয়েছিল 25টা দেশকে নিয়ে, হ্যাঁ, তার সদস্য সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এবং এখনো সেটা আছে। কিন্তু যেহেতু এখন তোমার কি বলে, দুটো সুপার পাওয়ার নেই, একটা সুপার পাওয়ার তো রাশিয়ার ডিসইন্টিগ্রেশনের সাথে সাথে তার অপস্থিত হয়ে গেছে। ফলে এখন বেসিক্যালি এটা আমেরিকান হেজিমনি। সারা পৃথিবীতেই ট্রাম্পই দাপট দেখিয়ে বেড়াচ্ছে আর কি। কখনো ইরানকে ধমকাচ্ছে, কখনো পাকিস্তানকে ডাকছে, কখনো ইন্ডিয়াকে সতর্ক করছে। হি ইজ দি মাস্টার অফ দি গ্লোব নাও। তো যখন দুটো সুপার পাওয়ার ছিল তখন তো এরকম ছিল না, ব্যালেন্স অফ পাওয়ার ছিল, এবং তখন ন্যামেরও একটা রেলিভেন্স ছিল। আচ্ছা, ন্যামেরও একটা প্রাসঙ্গিকতা ছিল সেই সময়, কারণ ন্যাম অনেকগুলো, যেমন সুয়েজ ক্যানেল ইস্যুতে, কোরিয়ান ওয়ারে ন্যাম অনেক সদর্থক ভূমিকা পালন করেছে। এবং
সাউথ আফ্রিকার যে বর্ণ বৈষম্যের অবসান ঘটানো, তাতে ন্যামের একটা প্রচন্ড গ্লোবাল ক্যাম্পেইন ছিল, সাউথ আফ্রিকাকে অর্থনৈতিক দিক থেকে বয়কট করা হয়েছিল, এই সব কিছুই কন্ট্রিবিউট করেছে। তো সেদিক থেকে সেই সময়ে মানে রাজীবজি মানে ইন্দিরাজির কাছ থেকে ব্যাটনটা রাজীবজি নিয়েছিলেন, তার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই, নামিবিয়ার মুক্তির জন্য লড়াই, অথবা এমনকি ল্যাটিন আমেরিকাতে নিকারাগুয়ার মানুষের পাশে দাঁড়ানো, দানিয়েল ওর্তেগার পাশে দাঁড়ানো, বা কাম্পুচিয়া ভিয়েতনাম সংঘাতে একটা সদর্থক ভূমিকা পালন করা, ইরান ইরাক যুদ্ধে নেগোসিয়েট করা, মানে অল্প সময়ের মধ্যে রাজীবজি গ্লোবাল অ্যারিনাতে তার প্রাসঙ্গিকতাকে ভীষণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। আমি এই কথাগুলোকে আনবার চেষ্টা করছি। পাশাপাশি জাতীয় স্তরে লোয়ারিং দি ভোটিং এজ, তারপরে একটার পর একটা অ্যাকর্ড, পাঞ্জাব অ্যাকর্ড, আসাম অ্যাকর্ড, মিজোরাম অ্যাকর্ড, ত্রিপুরা অ্যাকর্ড, ইভেন দার্জিলিং অ্যাকর্ড, এই প্রত্যেকটা জায়গায় শান্তি প্রতিষ্ঠার প্রশ্ন। এবং দুটো ক্ষেত্রে, বিশেষ করে আসাম অ্যাকর্ড এবং মিজোরাম অ্যাকর্ডের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই তাকে কিন্তু কংগ্রেস সরকারকে বলে দিয়ে, মানে অ্যাট দি এক্সপেন্স অফ কংগ্রেস গভর্নমেন্ট, তাকে অ্যাকর্ডকে সাফল্য আনতে হয়েছে, অ্যাকর্ডের সাফল্য আনতে হয়েছে। যেমন মিজোরামে লালডেঙ্গা শর্ত দিলেন, যিনি এনএমএফ এর লিডার, তিনি শর্ত দিলেন যে মিজোরামের সরকার কিন্তু এমএনএফ এর হাতে থাকবে। আমার চিফ মিনিস্টার ছিল কংগ্রেসের লালথানওয়ালা, সে রেজিগনেশন দিয়েছিল লালডেঙ্গা শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, এবং তার অধীনস্থ হয়ে লালথানওয়ালা ডেপুটি চিফ মিনিস্টার দায়িত্ব পালন করলো। আসামে আমার হিতেশ্বর শইকিয়া চিফ মিনিস্টার ছিলেন, তিনি পদত্যাগ করলেন, নতুন ইলেকশন হলো, তার জায়গাতে মানে বিধানসভার ফ্রেশ ইলেকশন হলো, তার জায়গাতে প্রফুল্ল মহন্ত সরকার ক্ষমতায় এলো, আমরা 25টা আসন পেলাম, আমরা মেনে নিয়েছি। অর্থাৎ ইন বোথ দি কেসেস হি গেভ প্রায়োরিটি টু ন্যাশনাল ইন্টারেস্ট, হি গেভ প্রায়োরিটি টু ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাজ এগেইনস্ট দি পার্টি ইন্টারেস্ট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেখি।